চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। জীবন পুরানো নাই হলো মম তব কৃপণ করে, যদি যদি 91 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। আমাদের জন্য রেখে গেলেন তাঁর রেকর্ড করা অজস্র রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে অতুল প্রসাদ, রজনীকান্ত, ডিএল রায় এবং নজরুলের গান। অর্ঘ্য সেন একজন শিল্পী, গায়ক নন, তিনি সত্যিকারের শিল্পী। প্রতিভা তার মধ্যেই ছিল এবং সেটা ক্রমশ বিকশিত হয়েছিল। দেবব্রত বিশ্বাসী তার প্রধান সঙ্গীতগুরু। উনি শুধু রবীন্দ্রসঙ্গীত তো নন, গেয়েছেন অতুল প্রসাদী, রজনীকান্তের গান, ডিএল রায়ের গান, নজরুল গীতি। আমি ওনাকে যা দেখেছি এত অনেস্ট, চলে গেলেন আমার থেকে উনি ছোটো, কিন্তু আমি যে 92, উনি 1 বছর 1.5 বছরের ছোটো। যতটুকু পায়রায় ছলিতে মম ভীরু বাসনার অঞ্জলিতে। দরজায় লাগানো নেমপ্লেট, শূন্য ঘর, বিছানা, মাথার উপর রাখা সরবিতানের শাড়িতে এখনো লেগে আছে তাঁর সুরের শেষ ছোঁয়া। সঞ্চয় যত যত্নে ধরে রাখি, সে যে রজনীর স্বপ্নের আয়োজন, যদি জীবন পুরানো নাই হলো মম তব কৃপণ করে। বাইরে থেকে তার ঘরের জানলায় উঁকি মেরে পাতা ঝরা কাঠবাদামের গাছখানা যেন কান পেতে শুনতে চাইছে সে নির্জন সুরের সাধক আজ কোন অমরাবতীতে বসে তার গান শোনাচ্ছেন। গান কিভাবে করতে হবে, রবীন্দ্রনাথের গান, সেই শিক্ষা তিনি পেয়েছিলেন দেবব্রত বিশ্বাসের কাছে। কিন্তু ওর গান কখনো মনে হবে না যে দেবব্রত বিশ্বাসের অনুকরণ। ওনার প্রথম রেকর্ড হচ্ছে ছিন্ন পাতা সাজাই তরণী, 1961-তে, মানে রবীন্দ্র জন্ম শতবর্ষে ওনার প্রথম রেকর্ড মেগাফোন থেকে বেরিয়েছিল শুভগৌর ঠাকুর তার ট্রেনিং। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা, আনমন যেন দিক বালিকার, আনমন যেন দিক বালিকার, ভাসানো মেঘের হেলা। হেঁটে হেঁটে যিনি সারা কলকাতা চষে ফেলতেন, যিনি শান্তিনিকেতনে বানিয়েছিলেন কালো রঙের খোঁয়ার, যে বাড়িতে কোনো আসবাব ছিল না, জানতেন অসাধারণ সমস্ত সেলাইয়ের কাজ, অভিনয় করেছেন থিয়েটারে, যে শিল্পী শেষ বয়সে বারবার ফিরিয়ে দিয়েছিলেন যে কোনো সংবর্ধনার আমন্ত্রণ, সেই মানুষটি আজ বাঙালির সাংস্কৃতিক জগতে তৈরি করে দিয়ে গেলেন এক গভীর শূন্যতা। ওনার বাবা সদ্য বিবাহের পরে সদ্য পরিণীতা স্ত্রীকে নিয়ে দার্জিলিং বেড়াতে গেছেন। তখন সেখানে আছেন গুরুদেব রবীন্দ্রনাথ।
একদিন গুরুদেবের সঙ্গে দেখা করে ওনাকে প্রণাম করে বললেন, আমি কি আপনার একটা ছবি নিতে পারি? উনি আসলে খুব ভালো ফটোগ্রাফি জানতেন। গুরুদেব কোনো আপত্তি করেননি। তারপরে বলেছিলেন, আপনি কি একটা এর উপরে স্বাক্ষর করে দেবেন? বলেছিলেন, যদি ছবি ভালো হয় নিশ্চয়ই দেব। ছবিটি ভালো হয়েছিল এবং সেই স্বাক্ষর আজও ওনার ঘরের দেওয়ালে জ্বলজ্বল করছে। একবার আমি আমার ক্যাসেটে মধুরও তোমার শেষ জেনা পাই গিয়েছিলাম, তো মধুরোর পরে একটা কমা আছে এবং আমি মধুরো তোমার এইটা আমি করে গিয়েছিলাম। উনি কি খুশি, বললেন যে ওমা এরকম তো করে আমরা কোনোদিনও ভাবিনি, আমিও দেখ এরকম করেই গাইবো তোর মতন। মানে এই যে একটা ভালোবাসা, এই যে একটা স্নেহ, এটা এখন আর পাওয়া যায় না। সব তো সিনিয়ররা চলে যাচ্ছেন, কি বলবো, অনেকটা ফাঁকা হয়ে গেছি আমরা। মানে আমি অন্তত মনে করি যে কিছু জিজ্ঞেস করার আর লোক থাকছে না। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীতই ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীতই ভেসে আসে। অর্ঘ্য সেনের জন্ম হয় ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ফরিদপুরে মামা বাড়িতে 1935 সালের 11ই নভেম্বর। পিতার আদি বাড়ি ছিল খুলনার সেনহাটিতে। পিতা হেমেন্দ্র কুমার সেন ছিলেন কৃষি বিজ্ঞানের শিক্ষক এবং মাতা বিন্দু দেবী করতেন সঙ্গীত চর্চা। তারা ছিলেন 3 ভাই বোন। বোন গৌরী সেনের কথায় পাওয়া গেল একেবারে এক ঘরোয়া মানুষকে। আমি দাদার চেয়ে 8 বছরের ছোট। আমাদের বাড়িতেই ভীষণ মারার হাত ছিল, আমার বাবা মা সবাই মারতেন। আমি যখন জন্মালাম আমার ঠাকুমা বললেন যে তোর বোন হয়েছে, এসে দেখে যা। বাড়িতেই আমি হয়েছি, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললাম, এতদিনে আমার মারার লোক হলো। তারপর থেকে প্রচুর মার খেয়েছি, ভালোবাসাও যেমন পেয়েছি, মারও খেয়েছি। ছোটোবেলা থেকে ওর সেলাই করার খুব শখ ছিল। 15-16 বছর বয়স থেকেই সেলাই করছে, তখন থেকে আমার জামাই সেলাই করে দিয়েছে। তারপর তো পরে প্রচুর সেলাই করে একে ওকে দিয়েছে। বেনারসে থাকতাম, তারপর 47 সালে আমরা কলকাতায় চলে আসি। তখন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে দাদা ভর্তি হয়। স্কুল পড়তে পড়তে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখতে শুরু করে। তারপরে ম্যাট্রিক পাস করার পর যান অশোকতরুর কাছে, কিন্তু দেখেন সেই ক্লাসটা বন্ধ হয়ে গেছে। তখন ওখানকার লোকরাই বললেন যে ওখানে দেবব্রত বিশ্বাস থাকেন, তার কাছে যান। তো তখন থেকেই জর্জার কাছে গান দাদার শুরু। আর আমিও ছোটোবেলায় ওর সাথেই জর্জার কাছে গিয়ে গান শিখেছি। মা মামা সব খুব ভালোই গান করতেন। মামা লখনৌ এমআরএস কলেজে গান শিখতে যেতেন, মা এমনি ঘরোয়া ইয়েতে গান করেছেন। তারপরে আমাদের ছোটোবেলায় মা মারা যান, দাদাই আমাদের সব দেখাশোনা করেছে। বাবা রাগ করতেন, পড়াশোনা সেরকমভাবে করো না, গান তোমাদের স্বর্গে বাতি দেবে, ওই গান নিয়েই তো দাদা জীবনটা কাটলো। দাদা যখন যেদিন জর্জার কাছে গান শিখতে যায় সেদিন বৃষ্টি পড়ছিল। জর্জার তখন গান শেখালেন, কখন বাদল ছোঁয়া লাগে। কখন বাদল ছোঁয়া লেগে আরে, কখন বাদল ছোঁয়া লেগে মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে আরে, কখন বাদল ছোঁয়া লেগে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ। এই গানটা আমি অর্ঘ্য সেনের সঙ্গে একসঙ্গে গিয়েছিলাম। সদর না, শিশির মন্টে বোধ হয়, একটা গ্রুপ প্রোগ্রাম হয়েছিল।
তাতে ডুয়েট ছিল, সোলো ছিল। তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্ন চারিনি, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। মনীষী চাকির দলে গান গেয়েছিল, নৃত্য তালে তালের সঙ্গে একা গান গেয়েছিল। তখন জর্জদা বলেছিলেন, তুমি আজ আমারে ছাড়াইয়া গেলে। ওই গান নিয়েই থাকতো। আমি যখন শাড়ি পরতে আরম্ভ করলাম, তারপরে সেই শাড়িতে কাজটা আমার করতো। কোথাও গেলে সাজিয়ে গুজিয়েও দিত। জন্ডিস হয়েছিল, জন্ডিস হওয়ার পর ছানাকলা রুটি যে টিফিনে নিতে আরম্ভ করলো, সে যতদিন চাকরি করেছে ওই ছানাকলা রুটি টিফিনে খেয়ে গেছে, আর বাইরের কোনো খাবার খায়নি। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো, শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জায় আমার ঢাকিলে গো, তোমার সহজে পেরেছি বুঝিতে, 1997 সালে লাভ করেন ভারত সরকারের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ ভারতীয় স্বীকৃতি হিসেবে রবীন্দ্রসঙ্গীতের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। রবীন্দ্রসঙ্গীতের জগতে যখনই কোনো শুদ্ধ, গম্ভীর এবং মার্জিত কণ্ঠের কথা মাথায় আসে, তখনই যে নামটি সবার আগে উজ্জ্বল হয়ে ওঠে তিনি অর্ঘ্য সেন। তার ছাত্র মানস পাল শোনালেন, প্রথম গান রেকর্ডিং হয়েছে নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়। গান রেকর্ডিংয়ের পরে যখন গাড়িতে করে দুজন ফিরছেন, তখন খুব সাহস করে অর্ঘ্যদা সুচিত্রা মিত্রকে বলেছিলেন, সুচিত্রাদি আমার সঙ্গে আর একটা গান ডুয়েট করবেন? সুচিত্রা মিত্র বিনা বাক্য হয়ে বলেছিলেন, কেন করব না, তুই গান বাজ, আমি করব। সুচিত্রা মিত্রের সঙ্গে ডুয়েট করছেন যেন অনেকক্ষণ ধরে গানটা গাইতে পারেন, সেই জন্য বেছেছিলেন হোগো কিশোরবাজির তোমারও দ্বারে পরানো মম জাগে। রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডিংয়ের জগতে এই দুটি দ্বৈত সঙ্গীত মহার্ঘ রূপে আজও রয়ে গেছে। কিছু মানে গান ছাড়াও অভিনয় করেছি, শম্ভু-মিত্রের দলে বহুরূপীতে অভিনয় করেছি। প্রথম যেদিন গেলাম আমাকে আপনি আপনি করে বলছেন। আমি বললাম যে আমাকে আপনি করে বলছেন কেন? বলে আগে টিকে থাকুন, আপনি তুমি হবে। তা যাই হোক, ঋত্বিক ঘটকের পরিচালনায় নাটক করেছি। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছে রাঙিয়া। আরেক প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত অর্ঘ্য সেনের স্মৃতিচারণায় জানালেন, তোমার জানো, তুমি সেলাই করেন খুব ভালো। আমাদের বাড়িতে বসে আমার ভাইজিরা বলে, অঘ্রাণ কাকু আমাদের একটু সেলাই শিখিয়ে দেবে? শিখলেও খুব সুন্দর, আমার ভাইজি অপূর্ব সেলাই ওনার কাছ থেকে। আর আমার বৌদি বললো যে, অর্ঘ্যদা আমি একটা গুজরাটি স্টিচটা জানি না, একটু যদি। বলে হ্যাঁ হ্যাঁ, আমার বৌদিকে খুব পছন্দ করতো, শিখিয়েছে। এরকম একটা আমাদের রিলেশন। সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত সমালোচক স্বপন সোম বললেন, তিনি বহুরূপীর মতো নাট্য সংস্থার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। সৌম্য মিত্রের সঙ্গে কাজ করেছেন, কুমার রায়ের সঙ্গে কাজ করেছেন। তিনি বহুরূপীর যে বিভিন্ন অসাধারণ সমস্ত প্রযোজনা, রক্তকরবী, 4 অধ্যায়, দশচক্র, এসবে গানের ব্যাপারে কাজ করেছেন। পরে পঞ্চবই দিকে কাজ করেছেন শাওলি মিত্রদের সঙ্গে। অগ্রজ শিল্পীর সঙ্গে একসাথে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সঙ্গীত শিল্পী দেবারতী সোম। আমার খুবই সৌভাগ্য যে আমি ওনার পাশে মানে শ্যামা গাইতে পেরেছি, সুরূপা গেয়েছি, এবং উনি প্রতি মুহূর্তে উনি দেখিয়ে দিতেন এইটা এরকম করে করবি, ওটা ওরকম করে বলতে হয়। এবং সেই শিক্ষাগুলো আমার মনে হয় আজও আমার পাথেয় হয়ে আছে। যখন পড়বে
পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।